आगे चले आए हम वो पीछे रह गए, ऊपर चले आए हम वो नीचे रह गए। वो हमसे हारेंगे, हम बाजी मारेंगे, नाचेंगे ऐसे हम नाचेंगे वो क्या क्या क्या। आ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। आ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, এটা কার জন্য গাইলাম? এই গানটা গাইলাম সন্দীপ আর টিনের জন্য। দুজনেই দুজনকে বলছে আ দেখে যারা কিসমে কিতনা হে দম। আর দুজনেরই দুপক্ষের মানুষ আছে জানেন, যারা এক পক্ষ আছে যারা টিনকে ভালোবাসে, আর এক পক্ষ আছে সন্দীপকে ভালোবাসে। তাদের মধ্যেও চলছে ঘামাসান যুদ্ধ। তো যাই হোক, এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে বলি। টিনের ভিডিও দেখলাম আর সন্দীপের ভিডিও তো অ্যাজ ইউজুয়াল দেখি সবসময়। তো সন্দীপের ভিডিও দেখলাম, তো সেখান থেকেই বেশ কিছু কথা বলবো। তো সন্দীপের ভিডিওর মধ্যে আজকে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা কি বলি, সেটা সবার আগে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে সোনা বাবার ম্যাজিক। কি সুন্দর ম্যাজিক! তো ওই যে ভ্যানিশ করে দিল না, চাই যে একজনকে ভ্যানিশ করতে, তো তার ব্যবস্থা অবশ্যই হবে অবশ্যই, সেটা পরে বলছি। আগে সবচেয়ে ভালো যেটা লেগেছে বলে দিলাম। হ্যাঁ, আমি মানে কতক্ষণ ওটা বলবো ভাবছিলাম। আমি জানি আমার মতো আপনাদেরও সবার ওই অংশটা ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তারপর চলে আসি টিনের ভিডিও যেরকম দেখলাম। প্রথমে শুরু করলে আজকে ভুট্টা হাতে নিয়ে। তো ভুট্টা সেই আগের একদিন কিনেছিল মনে আছে, যেদিন ওর মা আর বৌদি কিন্তু কিনেই সঙ্গে সঙ্গে গিলে নিয়েছিল। এটা হচ্ছে সেই ভুট্টা, মনে আছে? একদিন কিনলো, বাড়ির সামনে থেকে যাচ্ছিল, ওর বৌদি আর ওর মা নিল আর সঙ্গে সঙ্গে খেয়ে নিল। আর ওর দাদা ভাইয়ের জন্য কেনা হয়েছিল। বললো যে আমরা এখন খাবো না, পরে পুড়িয়ে খাবো। তো মা আর বৌদি মানে আমাদের অমাবস্যা দেবী আর তার বৌমা ধানি লঙ্কা এক মুহূর্তে মানে ছাড়ে না। মানে যেই মুহূর্তে আর কি মেয়ের মাথায় কাঁঠাল ভেঙে ভুট্টা কিনেছে ঝেপেছে, অমনি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে যে এটা এক্ষুনি খাই, তো পরে আবার যা হবে দেখা যাবে। তো ওনারা ওনাদের ভাগটা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে, কিন্তু টিনের দাদা ভাই কিন্তু খায়নি। তো সেইটাই কিন্তু আজ দেখালো ছাড়াচ্ছে। এইবার হচ্ছে বক্তব্য যে ভুট্টা অবশ্য অনেক দিন থাকে যদিও, কিন্তু তাও এই যে আমরা সবাই দেখছি যে ফ্ল্যাটের জন্য জিনিস কেনা হচ্ছে, এক সে এক জিনিস কেনা হচ্ছে, কিন্তু ফ্ল্যাটে কি থাকা হচ্ছে না, একবারও থাকছে না। তো মাঝখানে দেখেছিলেন যে এই ওর ওয়াইফাইয়ের বাহানায় একদিন কিন্তু একটু মানে বন্ধ দিয়েছিল বিষয়টা দিয়ে। ও আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, আবারও ওই জিনিসটা শুরু করেছে, যে যেখানে এমনভাবে বাসি ব্লগ দেবে যেখানে আমরা ধরতেই পারবো না যে ও এখন ঠিক কোথায় রয়েছে। এটা কিন্তু আমার মনে হচ্ছে এই ভুট্টাটা দেখে, কারণ এই ভুট্টা কেনা হয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে। তো যাই হোক, সেগুলো ছাড়াতেই আর কি ব্লগটা শুরু করলো আর বললো যে আজকে এই যে ভুট্টাটা আমি ছাড়িয়ে রাখছি, মা বলেছিল পুড়িয়ে নিতে, তো আমি ভাবলাম যে না, পুরাবো না, এরকমভাবে ছাড়িয়ে রেখে দিই। সিদ্ধ করে যেরকম আর কি কর্ন করে, সেই কর্ন সিদ্ধ করেও খেলে ভালো লাগে। তারপর বললো যে তার চেয়ে বরং এটাকে যদি কড়াইতে আর কি নেড়ে নিয়ে খাই তাহলেও ভালো লাগবে, এরকম করে ওটাকে ছাড়িয়ে রেখে দিল। তো যাই হোক, তারপরেই দেখালো রান্না। তো রান্না আজকে আবারও দায়িত্ব পড়েছে আমাদের অমাবস্যা দেবীর, আর তার জন্য মুখটা পুরো হাঁড়ি। হ্যাঁ, মুখটা পুরো হাঁড়ি। ও জিজ্ঞাসা করলো, মানে জাস্ট জোর করেই গায়ে পড়ে মাকে কি রান্না হচ্ছে। তো বললে তো শাক, লাল শাকের ডাঁটা দিয়ে আবার কি একটা করবে। ওই যে সেদিন আমার মনে হয় যে লাল শাক আনা হয়েছিল, তারই শাক হয়তো রয়েছে, সেটা দিয়ে আবারও সেই ঘ্যাট তরকারি হবে। তো আগের দিন তো ধানি লঙ্কা করেছিল, এই দিনও কি ধানি লঙ্কা করেছে সেটা কিন্তু আমাদেরকে বললো না। তো যাই হোক, যখন খাবারগুলো দেখালো, বাপরে বাপ, আমি শুধু দেখছি, শুধু ওই একটা ঘ্যাট তরকারি করেছে, আর মনে হয় ডাল করেছে। ওদের ওই একটা পাতা বাটা দেখালো, ওই পাতা বাটাটা দেখে আমার মনে হলো যেটা একেবারেই অমাবস্যা দেবী করেনি। এটা মনে হয় ওদের ওই যে কাকিমা আছে, ওই চারাপোনার যে মা, কাটাপোনা মনে হয়, ওই খারকোল পাতা না কি পাতা হয় না, সেই পাতাটা বাটা করে দিয়েছে। কারণ এটা যদি টিনরা বাড়িতে করতো 100% এটাকে ওরা
কন্টেন্ট হিসাবে দেখাতো যে খারকোল পাতা সেটাকে ছাড়াতে হয়, অনেক প্রসেস থাকে, তারপর গিয়ে রান্নাটা হয়। শুকনো মানে ভালো করে বেটে আবার তারপর সেটাকে শুকনো খোলায় না তেল দিয়ে মনে হয় নাড়তে হয়। তো আমি কোনোদিনও কোনো রান্না করিনি, কিন্তু আমি শুনেছি কিভাবে হয় জানি। তো তাই জন্য বলছি যে এটা একটা লং প্রসেস। আর এইসব পাতাপুটি বাটাপুটিগুলো একটু ঝামেলারই কাজ, কারণ খুব ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে তারপর করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, তো বুঝতে পারলাম ওটা টিনদের বাড়িতে হয়নি, ওটা ওই চারাপোনার মা কাটাপোনাই দিয়ে গেছে। তো কাজের মধ্যে কি, রান্নার মধ্যে কি করেছে মনে হয় একটু ডাল করেছে আর একটু ভেন্ডি ভেজেছে। আর ওই যে তরকারিটার হাল দেখলাম তাতে মনে হলো যে আগের দিন যেরকম বৌদি করেছিল, বৌদি মনে আজও বৌদিকে দিয়েই করেছে, কারণ সেম টু সেম দেখতে, একদম সেম টু সেম। হ্যাঁ, তো সেই জন্য বুঝলাম যে বৌদিকে দিয়েই করেছে। তাই একটু ডাল আর ভেন্ডি ভাজতে ওর মায়ের মুখ পুরো হাঁড়ি হয়ে গেছে। যখন জিজ্ঞাসা করছে, কথা বলছে, ভালোভাবে উত্তর পর্যন্ত দিচ্ছে না। তো তারপর যখন খেতে বসলো আরেকটা জিনিসও দেখালো, সেটা হচ্ছে আগের দিনের মাংস। তো আগের দিনের মাংস দেখলাম যেই জায়গাটার মধ্যে রেখেছে ওইগুলোতে খাবার, জানি না ওরা ঠান্ডা করে রেখেছে না গরম অবস্থায় রেখেছে। যদি ঠান্ডা করে রেখে থাকে তাহলে ঠিক আছে, তাও ঠিক আছে। যদি গরম অবস্থায় ওই প্লাস্টিকের জিনিসটার মধ্যে খাবার রাখে, তো ইচ্ছে আনহেলদি আর কিছু নেই। তো এরা আবার মানে যেহেতু শুনছি বাচ্চা আসবে, টিন বলছে বাচ্চাকে নিয়ে আসবে, তো সেক্ষেত্রে মানে এদের এতটাই মানে কোনটা স্বাস্থ্যের পক্ষে ভালো কোনটা ভালো না, এইগুলো এরা একেবারেই তার সম্পর্কে মানে ন্যূনতম জ্ঞান নেই। তারা যে কী করে বাচ্চা মানুষ করবে ভগবানই জানে। তো যাই হোক, তারপর দেখালো যে ধুমধুমার বৃষ্টি হচ্ছে। তো টিনের তো ওখানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়, বলে ঝাঁকে ঝাঁকে নাকি বৃষ্টি হচ্ছে। তো আজকে দেখলাম ঝাঁকে ঝাঁকে বলেনি, বলছে ওরে বৃষ্টি, ওরে বৃষ্টি বলে এবি। তো যখন ওরকম তুমুল বৃষ্টি দেখাচ্ছিল, আমি শুধু ভাবছি টিনের মনে একদম এটা হচ্ছিল যে এই বৃষ্টিটাই যদি আমি আমার ফ্ল্যাট থেকে দেখতে পারতাম, ওই যেই 5 তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোর থেকে তার যে ভিউটা, যেহেতু সামনে রাস্তার ধারেই, হ্যাঁ, তো পুরো সামনেটা পুরো খোলা, সেখান থেকে পুরো আকাশটা দেখা যায়, গাছপালা সব দেখা যায়, তার মধ্যে থেকে যদি আমি বৃষ্টিটা ধরতে পারতাম তাহলে কি সুন্দর লাগছে। তো এখন কিছু করার নেই, ওই বাঁশবাগান থেকেই নিতে হলো। যে কোনো বৃষ্টি টিষ্টি হলে একটু বেশ মানে আপনি বাইরে গিয়ে ভিজছেন সেটা আলাদা ব্যাপার, ভেজার মজা একটা আলাদা, কিন্তু ঘরে বসে যদি বৃষ্টির মজা নিতে হয় তাহলে কিন্তু একটু বেশ লাক্সুরিয়াসলি, বিশেষ করে দোতলা 3তলা একটু ওপর দিক থেকে বৃষ্টি দেখতে বেশি ভালো লাগে। ব্যালকনিতে গিয়ে বসে দেখবে, একটু চা খাবে, এইরকম বেশ একটা রোম্যান্টিক ব্যাপার। তো যেটা কিনা টিনের ফ্ল্যাটে হলে কিন্তু সম্ভব, কিন্তু বেচারা শুধু তার ভাড়াটাই গুনছে, কিন্তু ফ্ল্যাটে আর যেতে পারছে না, ফ্ল্যাটে গিয়ে থাকতে পারছে না। তো তার আবার কারণটাও খুব ভালো করে বুঝতে পারলাম যে এই যে আমি তো এই কথাটা আগেই বলেছি যে জবের থেকে এই কথাটা উঠেছে যে সন্দীপের সম্ভাবনা আছে। সন্দীপ কিন্তু চাইলে একেবারে ডাইরেক্ট গিয়ে হাতে নাতে এদের ধরতে পারে তবের থেকে। তো বুঝতেই পাচ্ছেন যে ফোকলা ফুকলির একসাথে থাকা চলবে না। তো সেই জন্য ফোকলা যেহেতু থাকবে না, ফুকলি একা কী করে থাকবে। তো সেই জন্য এখন যতক্ষণ না মা বা বৌদি তারা কেউ যাচ্ছে, ততক্ষণ ফুকলিকে আবারও ওদের মুখাপেক্ষী হয়েই থাকতে হলো, যে যতক্ষণ না ওরা যাবে ততক্ষণ যেতে পারবে না। এই যে ভেবেছিল যে এই তো আমার নিজের বাড়ি, এবার তো আমারই সব ইচ্ছা, আমার যখন মনে হয় আমি এখানে আসবো, যখন মনে হবে না আমি আসবো না, ওদের যদি যাওয়ার হয় তাহলে ওরা যাবে আমার বাড়িতে, এরকম একটা হাবভাব দেখিয়ে, একটা বেশ দম্ভ দেখিয়ে ও যখন প্রথম ফ্ল্যাটের কথা আমাদের সাথে শেয়ার করেছিল, ঠিক ওর গলার মধ্যে সেই দম্ভটা কিন্তু ছিল। তো যাই হোক, দম্ভ তো জানেন স্বয়ং রাবণেরও মানে রক্ষা হয়নি, যে কিনা মানে শিব ভক্তদের মধ্যে যার নাম সবার আগে নেওয়া হয় সেই রাবণ মহাজ্ঞানী, তারই দম্ভ টেকেনি। তো এখানে কে আমাদের টিন। তো যাই হোক, তারপর বললো যে হ্যাঁ আবার অনেক জামা কাপড়। তো কারণটা বুঝলাম, আসল অনেক জামা কাপড়, এক তাল জামা কাপড় এসছে, আবার সেগুলো ভাঁজ করতে হবে। এইগুলো অবশ্যই টেনে টেনে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়াটা একেবারেই দৃষ্টিকটু, আর সব কিছু সব দিক দিয়ে মানে আর কি এটা মানে জাস্ট কি বলবো, লজিক্যাল নয়, এটা প্র্যাকটিক্যাল নয়। তো সেই জন্য বাড়িতেই নিয়ে এসছে।
এসে আবারও সেগুলো ঝামাগুলো যেহেতু ভাঁজ করতে হবে, তো দাদা ভাই ওর কাজ হচ্ছে শুধু ওই পাহাড় পরিমাণ জামা কাপড় এনে বাড়ির ওই উঠোন না বারান্দাটার মধ্যে জাস্ট একটা ঢিপি করে দেওয়া। তারপর তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ডিরেকশান দেয়, মাঝে মাঝে হাত লাগায়, খুব কম হাত লাগায় না তা নয়, কিন্তু খুব কম। তো যাই হোক, বলি যখন ফ্ল্যাটটা নিয়েছিলে তখন তো ঠাম্মির কথা হয়েছিল যে ঠাম্মি আর তুমি থাকবে, তো ঠাম্মি তো একদম টাটা বাই বাই করে দিয়েছে না, একদমই মনে হচ্ছে ঠাম্মি আর আসবে না, এই কথাটা আমি আগেই বলেছিলাম। তো এই যে ঠাম্মির সাথে প্রতিটা পদে কিন্তু মিথ্যাচারিতা করা হয়েছিল। প্রথম যখন উনি এসেছিলেন কথা ছিল একটা কি বিজনেস করবে, সেই বিজনেসের লোভ দেখিয়ে ওনাকে আনা হয়েছিল, এখানে আরামসে থাকবে আর নাতনির সাথে বিজনেস করবে। তারপর তীর্থে নিয়ে গিয়ে তাকে দিয়ে যা মিথ্যে কথা বলানো হয়েছে আর উনিও করে মিথ্যে কথা বলেছেন, তারপর তার তো একটা মনের মধ্যে যতই হোক একটা তো মনে মনে ভয় থাকে, একটা বয়সের পর পাপ পুণ্যের ভয় কিন্তু থাকে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। উনি তো যেমন দেখেছিলাম আমি মণিকর্ণিকার ঘাটের সামনের থেকে যেই গেছে, ওই যে দেখেছে দৃশ্য, তারপর থেকে উনি আর মানে বেরোলেন না, পুজো দিতে পর্যন্ত গেলেন না, তাহলে ভাবতে পারছেন। তো যাই হোক, সেখানে উনি হয়তো চিন্তা করছেন যে হ্যাঁ এটা উচিত হয়নি। তার ছাড়াও তো বৌমা আছে, বৌমার সাথে দেদার লেগেছে মিষ্টি মধুর, দুজনকে একেবারে হেব্বি করে দিয়েছে, এমন দিয়েছে যে বৌমা উনি যখন চলে যাচ্ছেন তখন সামনে এসে দাঁড়াতে পারেনি। তো যাই হোক, তারপর দেখলাম যে ঠাম্মি, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, ঠাম্মি আসবে না। একমাত্র ঠাম্মি যদি থাকতো টিনের সাথে, তাহলে টিন ওখানে আরামসে থাকতে পারতো। কারণ সত্যি কথা বলতে এই যে পরিস্থিতি, যেখানে ফুকলির পাশে ফোকলা নেই, সে সময় একা থাকতে হলে টিনের পক্ষে সম্ভব না, ওই ফ্ল্যাটে একা থাকা সম্ভব না। তো সেই জন্য কি করেছে দেখেছেন আপনারা, যে যখনই নিচের ঘরটা পুরোপুরি সত্যিই ফাঁকা রাখতে হয়, তখনই কিন্তু মায়ের সাথে গিয়ে ওপরে চলে যায় যে না মা আর আমি একসাথে শোবো। সেখানে কিন্তু পাশের ঘরে দাদা বৌদি রয়েছে, তার সত্ত্বেও টিন মা আর আমি একসাথে শোবো। কিন্তু মাঝে মাঝে আবার যখন ডুকু বাইকের আওয়াজ পাওয়া যায়, তখন কিন্তু আরামসে টিন নিচের ঘরে শুতেই পারে, একদম সারা রাত ধরে মেহেন্দি পরে সময় কাটিয়ে দেয় গল্প করে। মানে ফোনে হতে পারে বা যে কোনো ভিডিও কলে, আমি অনুমান করে বলছি, তো কোনো স্টেটমেন্ট তো দিচ্ছি না। তো যাই হোক, তারপর দেখলাম যে যেরকম ওদের রোজকার কারবার, তো মানে মেন হচ্ছে বক্তব্য যে ফ্ল্যাটে এখন থাকা যাচ্ছে না, ফ্ল্যাটে থাকতে হলে দাদা বৌদি আর মা তিনজনেরই মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, আর তাদের পক্ষে এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়, কারণ তাদের কাজটা গুছিয়ে রাখতে হবে। কারণ টিনের সাথে অবশ্যই টিনের ভিডিওতে নাচাকোদা করলে তাদের অনেকই সুরাহা হয়, কিন্তু তা বলে মনে হয় ডাইরেক্টলি মাসোহারা হিসাবে যে পয়সা সেটা দেয় না, ওই মাসকাবারি বাজার করে দেওয়া বা এই ঘুরতে গেলে এই টুকটাক এগুলো আলাদা, আর একটা যে তোমরা কাজ করছো তার জন্য পারিশ্রমিক এই নাও, যেরকম কি না রুমালি ওদের দিত, রুমালি এই টিনকে আর সন্দীপকে যে টাকা যেরকমভাবে টাকা দিত, সেরকম সিস্টেমে তো টিন দেয় না ওর মাদেরকে, মায়ের ফ্যামিলিকে। তাহলে তারাই বা কেন তাদের এই যে ভাঁজ করার কাজ সেটা ছেড়ে দিয়ে ওর ফ্ল্যাটে যাপন করবে বলে ওর সাথে যাবে, তাই না? এটাতে কোনো লজিক নেই। ওরা ওদের জায়গায় একদম ঠিক আছে। তো যখন ওদের কোনো কাজ থাকবে না, তখন ওরা মেয়ের সাথে সঙ্গ দিতে ফ্ল্যাটে যাবে। তো যাই হোক, কিন্তু ফ্ল্যাটের জন্য অনেক জিনিসপত্র কেনা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টিন যেরকম ঘুম দেয়, ঘুম দিল, ঘুম থেকে উঠলো, তারপর ওই এক কাজ, সেটা হচ্ছে গিয়ে চা করা। তো চা করলো, আপনারা সবাই বলেছেন যে ওই যে চা স্পেশাল কাপ, হ্যাঁ ওই স্পেশাল কাপে সত্যি কিন্তু বলছি, আজকেও যখন দিল না, আমি তখন পরিষ্কার মনে হলো যে দেখুন, চিন্তা করে দেখুন, ওদের বাড়িতে ছিল কে, লাইফা ছিল, বৌদি ছিল, টিন ছিল, টিনের মা ছিল, কিন্তু তাও 3 কাপ চা। তো আমার মনে হয় এই লাইফা চা খায় না, লাইফার বউও চা খায় না। তো চা 3 জন খেয়েছে, যে আমাদের অমাবস্যা, গামলি আর ফুকলি, এই দুজনে, এই ফোকলা আর ফুকলি, এরা 3 জনে মিলেই মনে হয় চাটা খেয়েছে। তো যাই হোক, তারপর ওরা বেরোলো কোথায় না, সেই হাসনাবাদ। তো সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র আবারও সেই ফ্ল্যাটে জন্য, মানে অনলাইনে দেদার টাকা খরচা করে জিনিসপত্র কিনতে হচ্ছে না, তার সত্ত্বেও আবারও ও যেখানে দোকান থেকে গিয়েও ফুলের সব সাজ সরঞ্জাম নিয়ে আসলো। জিনিসগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মানুষের
একটা জায়গায় থাকতে 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 একটা একটা করে জিনিস নিয়ে এসে তারপর তারা ঘর সাজায়, সেটাকেই সংসার বলে। হ্যাঁ, আর মানে ও এরকম একটা স্টাইল, মানে ও যেরকমভাবে করছে একেবারে সাজিয়ে গুছিয়ে তাপা থাকবো, সেটা তো মানে যারা অনেক টাকা পয়সার সঙ্গতি আছে তারা ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়ে একেবারে সমস্ত গুছিয়ে জাস্ট ঘরে মানে শুধু নিজেদের জামা কাপড়টা নিয়ে ঢুকে যায়, এরকম করে। তো যাই হোক, ও ঘরে থাকবে কতটা জানতে পারে মানে ঠিক নেই, কিন্তু তার আগেই এক গাদা টাকা ইনভেস্ট করে দিচ্ছে। তো আরও একটা ভালো ইনভেস্ট করেছে, সেটা কি না, একটা ফটো ফ্রেম, না দুটো ফটো ফ্রেম। তো এটা নিতেই সাধারণ বললো যে গিয়েছিল হাসনাবাদ সরি টাকি। তো সেখানে দেখলাম অবশ্যই সোনা বাবার সাথে ওর একটা ফটো ফ্রেম, দুটো ফটো ফ্রেম, একটা সোনা বাবার একার আর একটা ওদের দুজনের। তো ওটা যখন দেখাতে গিয়ে বলল যে যেটা টাইটেল থাম্বনেলেও আজকে দিয়েছে, আমি আজকে প্রথমে সেটা বলিনি, যে ভুলটা একবার করেছি, ভুলের থেকে শিক্ষা নিয়েছি, আর এই ভুল করবো না, নিজের চ্যানেলকে বিপদে ফেলবো না। তো বুঝলাম, তারপর গিয়ে যখন ভিডিওটার মধ্যে দেখলাম যে কী শিক্ষা ও নিয়েছে। তো দেখলাম শিক্ষাটা শুধুমাত্র এটাই নিয়েছে যে কিভাবে নিজের এই চ্যানেলটা, যেটা থেকে ইনকাম করে ওকে খেতে হবে, আর নিজে শুধু খেতে হবে না, অন্য যাদের ও ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, যাদের কোনো সোর্স অফ ইনকাম নেই, তাদের জন্য অন্তত ওর নিজের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো স্ট্রাইক থেকে বাঁচতে হবে। তো এর আগে দেখেছিলেন যে সন্দীপ স্ট্রাইক দিয়েছিল, আর চিন্তা করে দেখুন তো স্ট্রাইক দেওয়াটা কি খুব একটা অস্বাভাবিক? আজকে টিন স্ট্রাইক দেয়নি, টিন যাদেরকে স্ট্রাইক দিয়েছে তারা টিনের প্রতি কতটা অন্যায় করেছে, কি করেছে? টিনের লাইফ বরবাদ করে দিয়েছে। লাইফ তো বরবাদ করে দেয়নি, ওর সম্পর্কে কিছু তথ্য, কিছু সত্যি, সেগুলো তুলে ধরেছে। সেগুলো নিতে না পেরে ও কি করেছে? স্ট্রাইক দিয়েছে। তাহলে সেক্ষেত্রে ও তো সন্দীপের জীবনটা বরবাদ করে দিয়েছে। তো তাও তো সন্দীপ অনেক দিন পর স্ট্রাইকটা দিয়েছে। ও অনেক দিন মানবিক ছিল, যখন প্রথম ইউজ করেছিল তখনই যদি প্রথমেই দিত, ওর চ্যানেল তখন বিশেষ কিছুই হয়নি। যদি সত্যি ওর ক্ষতি করার জন্য দিতে হতো তাহলে কিন্তু তখনই দিত, বা হিংসার জন্য করা হতো তাহলে তখনই দিত, তখন দেয়নি। ওর অনেক নিজস্ব কন্টেন্ট মানে জমা হয়ে গেছে, এখন আর সন্দীপের যে কন্টেন্ট সেগুলো ইউজ না করলেও ওর চলবে। তারপর যখন ও দেখছে, সন্দীপ দেখলো যে এ নিজে অন্যকে স্ট্রাইক দিয়ে তাদের চ্যানেল খেয়ে নিতে বিশ্বাসী, তাহলে তুমি যখন বিশ্বাসী অন্যের ক্ষতি করতে, তাহলে তোমারও ক্ষতি কেউ করতে পারে, সেটা তোমার মাথায় রাখা উচিত। সেটা বোঝানোর জন্যই সন্দীপ দিয়েছিল স্ট্রাইকার। বেশ করেছিল। আর সেই সময় ওই কি করেছিল ওরা, ওই যে জুয়া প্রমোট করে একটা কমিউনিটি গাইডলাইনও পেয়ে রেখেছিল, আর তার সাথে সন্দীপ দিয়ে দিয়েছিল দুটো হচ্ছে গিয়ে কপিরাইট স্ট্রাইক। তো সেটাতেই ও এত রেগে গেছিলো, তখনই সেই আমার কিছু চাই না, আমি শুধু ছেলেকে চাই, কি না ছেলেকে যদি আমি নিয়ে নিই তাহলে জব্দ হয়ে যাবে। তো যাই হোক, এইবার আসি আসল কথায়, সেটা হচ্ছে গিয়ে ছেলেকে যদি নিয়ে নিই তাহলে জব্দ হয়ে যাবে। তো একটা কথা আছে না যে ইতনা ভি মত ডরাও কে সালা ডর হি খতম হয়ে যায়। তো সন্দীপের ক্ষেত্রে বরাবর কিন্তু তাই হচ্ছে, বরাবর। এই যে প্রথম থেকে এই ঘটনাটা, ওদের মধ্যে যে ঘটনাটা, প্রথম থেকেই কিন্তু টিন ভয়ের খেলা খেলে গেছে সন্দীপের সাথে, আর প্রত্যেক সময় সেটা সন্দীপ জয় করেছে। আজকে একটা কমেন্টের স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি, সেই স্ক্রিনশটটা দেখুন আর বুঝুন। এখানে একজন বলছে যে কি এমন করেছে, একটা চান্স তো দিতে পারতো সন্দীপ, একটা চান্স তো দিতেই পারতো, তাতে ও লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে ও বলছে যে হ্যাঁ, মানে ও সহমত পোষণ করছে যে সন্দীপ ওকে কোনো চান্স দেয়নি। তাহলে আমি বলবো যে এই যে 14 তারিখ ঝামেলা হয়েছিল, তারপর যে সালিশি সভাটা বসেছিল, সেখানে কি মানুষ মুজরা করছিল? আজকে তুমি এরপর কিন্তু তুমি প্লিজ এই জিনিসটা নিয়ে মুখ খোলো, না হলে কি হচ্ছে বলো তো, যারা তোমাদের এই পারিবারিক অশান্তি ঝামেলা মেটানোর জন্য যারা এসছিল, তোমার এই অসভ্য এক্স ওয়াইফের দ্বারা যারা অপমানিত, তাদের কিন্তু আবারও অপমান করা হচ্ছে, এরকমভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে। আমাকে কষ্টে রেখে তোমার খুব ভালো লাগছে, দাও আরো অনেক কষ্ট দাও, কিন্তু ছেলেটাকে বাঁচাও। ছেলেটাকে আর কষ্ট নিতে দিও না, এত কষ্ট করতে দিও না। ওর খাওয়া দাওয়া ঠিক নেই, ওর মনে সাড়া দিয়েছে, জানো তুমি? আমাদের যেই ঝামেলা, ওর মনে সাড়া দিয়েছে। ও খেতে চায় না ঠিকঠাক, ওর শরীরটা ভেঙে গেছে। ও যা আগে খেত তার হাফটাও খায় না, আগের মতন চঞ্চলতা নেই ওর মধ্যে। একটু বোঝার চেষ্টা করো।
সমস্যাটা তুমি হয়তো ভাবছো সম্পর্কটা ভেঙে গেলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরকম অনেক ঘটনা আছে পৃথিবীতে। সংসার ভেঙে কখনো সুখ পাওয়া যায় না। আজকে হয়তো ভাবছো ভালো থাকবে, আমাকে ছেড়ে সুখী থাকবে, কিন্তু না, পারবে না, ঠিক না? সংসার ভেঙে কখনো সুখী থাকা যায় না। তবে সেদিন কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে যাইনি আমি, তোমাকে বোঝাবো বলে গেছিলাম। তোমার কাছে আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা চাইতে গেছিলাম, তুমি সেই সুযোগটা দিলে না। তুমি সিচুয়েশনটাকে পুরো ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গিয়ে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করালে। এরকম ভাবে মিথ্যে বলছে ও এমন ভাবে মানে বলছে যে ও কোনো চান্স পায়নি। তাহলে সালিশি সভাটা বসিয়ে যে তোমরা চান্স দিলে, যেখানে ওর মা বলল যে ওর কাছ থেকে ফোন দুটো কেড়ে নাও, আর ওর শর্ত দিয়েছিল যে হ্যাঁ আমি সংসার করব কিন্তু আমি ব্লগিং করব না, ব্লগিংয়ে আমি আসবো না। তুমি সেটাতে রাজি হয়েছিলে যে না করতে হবে না, সংসারটাই করো, সন্তানের জন্য সংসার করো। এই যে তুমি এই এত নোংরামি ওদের দেখেও সেটা ভুলে গিয়ে আবার নতুন করে ও ব্লগিং করবে না সেটা মেনে নিয়ে ও অন্যায় করলো, ও সেখানে শর্ত দিল, সেই সমস্ত শর্ত মেনে নিয়েও তুমি ওর সাথে সংসার করতে রাজি হয়েছিলে। মানে গ্রামের এত বড় বড় মোড়ল তাদের মাথায় তারা বসে আলোচনা করেছিল, তারা কি তোমার বাড়িতে মুজরা করতে এসেছিল? এই মেয়েটিকে চান্স দিতে আসেনি? এই কথাটা তুমি বলতে পারছো না? তুমি বলো। আজকে তুমি সেদিন বললে না যে একটু রুড হয়ে গেলাম, সত্যি আমার খুব খারাপ লাগছে এই কথাটা শুনে যে তুমি নাকি চান্স দাওনি। আছে তো সে কাজ প্রার্থনা করো যাতে ওদের সম্পর্ক আবার আগের মতন হয়ে যায়। সেটাই আমি তো সারাক্ষণ তোমাদের কাছে এটাই, ভগবানকে একটু ডাকো আমাদের জন্য সব সমাধান হয়ে যায় সমস্যাগুলোর। তো কাকু কাকিমা একদম মন প্রাণ থেকে চাইছে সমস্যাটা মিটে যায়। হ্যাঁ, জলপাইগুড়ির কাকু কাকিমা গিয়ে কি করতে গেছিল ওখানে? তারা ওখানে কীর্তন করতে গেছিল বাড়িতে, যেখানে কিনা ওর মা বাবা বলেছে যে হ্যাঁ সংসার আমার মেয়ে করবে, কিন্তু শাশুড়ি থাকতে পারবে না, শাশুড়ির সাথে থাকবে না, শাশুড়ি এখানে থাকবে, আমার মেয়ে আর তার বর তার শ্বশুরকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকবে। তাহলে এটা কোনো চান্স? এটাও তো একটা চান্স দেওয়া। বাট এইরকম ইচ্ছা করে এরকম ধরনের একটা শর্ত কে মেনে নেয়? সেই শর্ত কেউ মানবে? কেউ মানবে না। তুমি তাও চেষ্টা করেছিলে কাকু কাকিমার সাথে দেখা করে, যে কাকু কাকিমা বলছেন যে ওখানে কথা বলেছেন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। তো ওটা চান্স ছিল না? ওকে ফোন করাটা তোমার চান্স ছিল না? এবার তোমাকে বলছি, এগুলো চান্স ছিল না তো কি ছিল? এগুলো চান্স ছিল না তো কি ছিল? আর তুমি যে তোমার যাদের দালাল কাম এজেন্ট লাগিয়েছিলে তাদেরকে দিয়ে তুমি কি বলিয়েছিলে যে যদি আমি কোনোদিনও বিয়েও না করি তাহলেও আমি ওই বাড়িতে আর কোনোদিনও ফিরবো না। তুমি নিজেও ভিডিওতে এই কথাটা বলেছো। আজকে যারা তোমাকে বলছে যে বাচ্চার জন্য, আর কিছু মানুষ আছে যারা বলছে যে বাচ্চার জন্য এক হয়ে যাও, বাচ্চার জন্য এক হয়ে যাও, তাদের বলেছো তুমি কোনোদিনও যে না আমি কোনোদিনও এক হতে চাইনি, আমি চাই না? চেষ্টা করেছিল? লজ্জা করে না মিথ্যেবাদী মিথ্যে কথা বলতে পারো না? দম নেই যে না আমি চাইনি, হ্যাঁ আমি সুযোগ পেয়েছিলাম? লজ্জা করে না? সব তো ভিডিওর মধ্যে রয়েছে। মিথ্যেবাদী কোথায়? এখনও কতগুলো ফেক আইডিগুলো দিয়ে তারা সারাক্ষণ সন্দীপের কাছে ওদের ইচ্ছা করে সন্দীপের কমেন্ট বক্সে পোক করছে, বউকে বেচা। বেশ করেছে সন্দীপ, যখন তুমি বেচু নাম নিয়েই নিয়েছো, প্লিজ এবার বেচো। তুমি তো বলেই দিয়েছো, আজকে এই সংকল্পটা তুমি নিয়েই নিয়েছো। দুটো জিনিস, এক হচ্ছে বাচ্চা, তুমি বলছো আমি দিয়ে দিলাম, এসে নিয়ে যাক। অবশ্যই হোম ডেলিভারি দেওয়ার কোনো দরকার নেই। ওই যেরকম ফোকলা বলেছিল এক্ষুনি তুমি দিয়ে গেলে আমি এক্ষুনি বিয়ে করে নেবো, সেরকম করার দরকার নেই। যার দম থাকবে সে এসে নিয়ে যাক। তুমি তো ওপেন বলে দিয়েছো, তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে যে এইবার যদি ছেলে নিয়ে কিছু বলে বা কিছু করে তাহলে তো আমি সমস্ত কিছু রিভিল করে দেবো বলেছিলে। তো তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তো তারও যদি এবার দম থাকে এসে নিয়ে যাক। তুমি তো ওপেন বলে দিয়েছো, খুব ভালো করেছো। সবচেয়ে মানে সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মা, কিন্তু আজকে এমন একটা অবস্থা যেখানে কিনা মায়ের কাছে বাচ্চা যাবে, লোকে আতঙ্কিত হচ্ছে, কি বাচ্চা যেন মায়ের কাছে না যায়। ভাবতে পারেন কত বড় লজ্জার বিষয়। তার প্রচুর কারণ রয়েছে, কারণ সবাই দেখেছে একটা বাচ্চা তার জন্মদিন তাকে একটা উইশ পর্যন্ত করতে পারিনি, অথচ
যখন সন্দীপ কিছু বলেছে তখন বুক ফুলিয়ে কমিউনিটিতে লিখেছে যে হ্যাঁ আমি একেই ভালোবাসি, এর সাথেই আমার সম্পর্ক, আর অনেক দিনের, আজকের থেকে না, এরই সাথে আমি আমার জীবন কাটাবো, এই সমস্ত সেটা লিখতে পেরেছে। কিন্তু একটা বাচ্চাকে বা নিজের বাচ্চার জন্য একটা বার্থডে উইশ লেখার জন্য তখন নাকি কে আটকে রেখেছে? কে আটকায়? হ্যাঁ, সামনের পরে গিয়ে জিনিস হাতড়েছে, বাচ্চাকে চায়নি। আজকে ফটো ফ্রেম কোলে নিয়ে বলছে বাচ্চার কথা, বাচ্চার জন্য আঙুলের নখ কেটে দিচ্ছে। খুব ভালো কথা, খুবই ভালো কথা। আমি তোমার সন্দীপ, তোমার সাথে আমি 100% সহমত। প্লিজ প্লিজ আসুক, যদি আসে নিতে আটকাবে না, আটকাও, তোমার ছেলেই যা করার করে দিয়ে চলে আসবে। প্লিজ এবার দর্শকদের একটু দেখতে দাও যে সবচেয়ে জব্দ হবে ওরা ওই বাচ্চার হাতেই সবচেয়ে জব্দ হবে। সে যখন নাকচ করে দিয়ে চলে আসবে তখন এই দর্শকদের থোতামুখ ভোতা হয়ে যাবে, কারণ সে সমস্তটা চোখের ওপরে দেখেছে। তো দাও অবশ্যই। আর তার সাথে সাথে যেগুলো বলে না, ওই তোমার এভিডেন্সগুলো অবশ্যই, সেগুলো কি ডিম পারবে নাকি? ডিম পারিয়ে আর কি করবে? সেগুলোও দেখিয়ে দাও, সমস্ত শুনুক সবাই। একটা অবলা মা, সে নাকি কোনো চান্স পায়নি, তুমি যখন ওর বাপের বাড়িতে ফোন করেছিলে ওইটা সবার আগে তুমি ওটা শোনাও। যারা বলছে না যে একটুখানি ভুল করেছিল, তাই একটুখানি তো মেয়েটাকে সুযোগ দিতে পারতো, তাদেরকে ওইটা শোনাও সবার আগে। যে যখন তুমি ওকে মানানোর জন্য ফোন করেছিলে, ওকে আসার জন্য অনুরোধ করেছিলে, তখন ও তোমাকে কি বলেছে সেগুলো সবার আগে শোনাও। লজ্জা করে না? হার্ট রিয়াক্ট দিচ্ছে, আবার যেখানে বলছে যে একটা চান্স দিতে পারতো সেখানে ও হার্ট রিয়াক্ট দিচ্ছে। অসভ্য কোথাকার একটা, অসভ্য একদম। আজকে সত্যি আমার এটা দেখে খুব খারাপ লেগেছে। প্রত্যেকে যারা এই ধরনের কমেন্ট করেছে তাদের প্রত্যেককে ও লাভ রিয়াক্ট দিয়েছে, আর এমনভাবে বলছে যে ওকে কোনো চান্স দেওয়া হয়নি। একটা না, ও যা চান্স পেয়েছে অন্যায় করেও, ভাই এরকম অন্যায় ও করেছে, সেখানে সন্দীপ বলেছে যে আমি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। এই বাচ্চাটার দোহাই দিয়েছে। যে সন্দীপ কীরকমভাবে বলেছে যে তুমি এত নিষ্ঠুর কি করে হলে? আজ বাচ্চার কথা বলছে, যখন সন্দীপ বললো যে তুমি এত নিষ্ঠুর কি করে হলে, তোমার মনে পড়ে না বাচ্চার কথা? বাচ্চাটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তখন ও উত্তর দিচ্ছে কেন রে, কেন? সভ্য কোথাকার একটা। তো যাই হোক, সন্দীপ একেবারেই ঠিক, তুমি যে রাস্তায় আছো, তুমি যে কথায় আছো, তুমি যে লাইনে চলছো, একদম ঠিক আছে। তো যাই হোক, আমি একজন নিরপেক্ষ দর্শক আর একজন নিরপেক্ষ ক্রিয়েটার। অনেকের কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছে, তার স্ক্রিনশট আমার কাছে আসছে যে সন্দীপের বাড়িতে একজন অজ্ঞাত কাউকে দেখা যাচ্ছে, কারুর একজনের প্রেজেন্স বোঝা যাচ্ছে। তো যদি বোঝাও গিয়ে থাকে তাতে এত অবাক হওয়ার তো কিছু নেই। সন্দীপের বাড়িতে একজন পিএ আসবে, আমরা শুনেছিলাম। তো সন্দীপের বাড়িতে সে ওর পিএ সমস্ত কিছু, ওর লিগাল বিষয়, তারপর হচ্ছে গিয়ে তার এই চ্যানেলের জন্য সব দিক দিয়ে হেল্প করবে। তো যদি কেউ থাকতেও পারে। এবার সেটা সন্দীপ দেখাবে না দেখাবে, এটা সম্পূর্ণ সন্দীপের ব্যাপার। কারণ ও তো আর কোনো কমিউনিটি পোস্টে বলেনি যে আমি কাউকে ভালোবাসি, সে আমার জীবনসঙ্গী, বা তার সাথে আমার সম্বন্ধ হয়েছে বা কিছু, এরকম তো কোনো বিষয় না। একজনকে কোনো রকমভাবে কাজের মাধ্যমে অ্যাপয়েন্ট করতেই পারে। এবার তারপর পরবর্তীকালে তার সাথে কি হবে সে তো দূর কি বাত, কাল কিসনে দেখা কি হতে পারে না হতে পারে। কিন্তু এখন একজনকে যদি ও এমপ্লয়ি হিসেবে রেখে থাকে, তাকে দেখানোর কোনো দরকার নেই। আপনারা প্রেজেন্স বুঝতে থাকুন, আর আমাদের এখানে কমেন্ট করবেন, সব জায়গায় গিয়ে কমেন্ট করবেন, হ্যাঁ, যে ঠিক কোন জায়গায় প্রেজেন্সটা বুঝতে পারলেন। এই যেরকম ফোকলা ফুকলির ভিডিও আপনারা দেখেন, তো প্লিজ এবার থেকে আপনাদের টাস্ক দিয়ে দেওয়া হলো যে ঠিক কোন জায়গায় সন্দীপের ভিডিওর মধ্যে কারুর প্রেজেন্স বোঝা গেছে, একটু দেখি, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।